আমি মনির হোসেন। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হলো বিক্রিয়া হতে মৌলের জারণ সংখ্যা নির্ণয়। দেখো, বিক্রিয়া হতে জারণ সংখ্যা নির্ণয়ের কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে। যদি আমরা এই টেকনিকটা ধরতে পারি, দেখা যায় যে এসএসসি এবং ইন্টার লেভেলে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা জারণ বিজারণ একসাথে ঘটে। এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ড কোশ্চেনের জন্য খুবই কিন্তু বারবার এই প্রশ্নগুলো আসে। কিন্তু দেখা যায় যে আমরা জারণ সংখ্যাটাই বুঝার না করার কারণে, জারণ সংখ্যাটা বুঝতেই না পারার কারণে আমরা এই বিক্রিয়াগুলো সচরাচর ভুল করে ফেলি। তো আজকে আমরা দেখো টেকনিক ধরে দেব যে একটা বিক্রিয়া থেকে কিভাবে একটা মৌলের জারণ সংখ্যাটা আইডেন্টিফাই করতে হয়। দেখো, এর জন্য আমরা দুইটা থিওরি লিখে রাখছি। থিওরিগুলো একটু দেখি। যে মুক্ত মৌল বা যৌগের জারণ সংখ্যা 0। এই মুক্ত মৌল বা যৌগ বলতে কি বোঝানো হয়েছে, দেখো আমরা একটা বিক্রিয়া থেকে দেখব। দেখো এইখানে এই বিক্রিয়াটাতে এখানে সালফিউরিক অ্যাসিড, এখানে জিঙ্ক। দেখো এই যে জিঙ্ক পরমাণুটা, এখানে দেখো এ কিন্তু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত নাই, সে শুধু একাই আছে। যদি কোনো বিক্রিয়াতে কোনো পরমাণু একা একা অবস্থান করে, একদম সিঙ্গেল, তাহলে তাদের জারণ সংখ্যা হবে 0। তাহলে এটাই বলা হয়েছে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌল বলতে সে একা থাকবে। দেখো এখানে দেখো আরেকটা আছে জিঙ্ক সালফেট, কিন্তু এখানে দেখো জিঙ্কের সাথে সালফার আছে, সে কিন্তু মুক্ত নয়। হাইড্রোজেন, দেখো এখানে বলতে পারো যে হাইড্রোজেনের নিচে 2 আছে, না, হাইড্রোজেনের নিচে 2 থাকলে তো হাইড্রোজেন পরমাণু নিজেদের মধ্যে আছে, অন্য কোনো পরমাণুর সাথে থাকে নাই। তাহলে যদি কোনো পরমাণু একা একা থাকে তাহলে তার জারণ সংখ্যাও 0 হবে। তাহলে দেখো এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। তাহলে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। এখন এই যে যদি যৌগ বলতে কি বোঝানো হয়েছে, তোমাকে যদি প্রশ্ন করে এই সালফিউরিক অ্যাসিড পুরাটার জারণ সংখ্যা কত, তাহলে কিন্তু 0ই হবে। কিন্তু যদি তোমাকে বলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, তাহলে তুমি একটা মান পাবে। যদি বলে সালফারের জারণ সংখ্যা কত, তাহলে তুমি একটা মান পাবে। যদি অক্সিজেনে বলে, তবু একটা মান পাবে। যখন তোমাকে পুরা যৌগের জারণ সংখ্যা একবারে বলবে, তখন টোটাল মিলে 0 হবে। তোমাকে যদি বলে জিঙ্ক সালফেটের জারণ সংখ্যা কত, দেখো খেয়াল করো, এখানে জিঙ্কের কথাও বলে নাই, সালফারের কথাও বলে নাই, অক্সিজেনের কথাও বলে নাই, বলছে কি জিঙ্ক সালফেটের জারণ সংখ্যা কত। তাহলে জিঙ্ক সালফেটের জারণ সংখ্যাও কিন্তু পুরা যৌগ, টোটাল যৌগ মিলে কি হবে, 0ই দাঁড়াবে। পুরা টোটাল যৌগ মিলে 0। কিন্তু যদি আলাদা আলাদা পরমাণুকে আমরা আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু আমরা এর মান পাবো। আচ্ছা, তাহলে বোঝা গেল মুক্ত মৌল বা যৌগের জারণ সংখ্যা 0। তারপরে আসো এক পরমাণুর জারণ সংখ্যা অপর পরমাণুর সাথে থাকে। এখন দেখো আমরা বিক্রিয়া থেকে আরেকটা টপিক দেখব। যে এখানে দেখো প্রথমত আমরা আগে মুক্তটা শিখে আসি। আমরা তো এটা জেনে গেছি যে ক্লোরিন একটা কি মুক্ত মৌল বা যৌগ। দেখো এখানে আমরা এখানে 0 ইউজ করতে পারি। এখন আমরা পুরা যৌগের ক্ষেত্রে 0 বললেও কিন্তু আমরা যখন বলছি যে যদি আমি বলি যে এখানে আয়রনের জারণ সংখ্যা কত, এখন আয়রন তো কত 26 নম্বর মৌল। অনেক সময় দেখা যায় যে বড় মৌলের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যাগুলো ইলেকট্রন বিন্যাস বা আদার্স করতে একটু সময় লেগে যায়, কিন্তু না, আমরা এত কিছু দেখবো না। দেখবো যে এই আয়রনের বিপরীতের সংখ্যা কত। দেখো আয়রনের এই বিপরীত সংখ্যা, দেখো ক্লোরিনের কাছে 2 আছে, তাহলে আয়রনের উপর 2 হবে। আর ফেরাম, যদি কোনো মৌলের নামে শেষে আম থাকে, আমরা কিন্তু গত পর্বে বলছি তাদের ধাতু, আর ধাতুর ক্ষেত্রে সবসময় পজিটিভ, তাহলে 2+। দেখো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস বা কোনো কিছু ছাড়াই একটা যৌগের দিকে তাকাও বলতে পারি যে এই মৌলটার জারণ সংখ্যা কত। চলে আসো ক্লোরিনের সেম। দেখো ক্লোরিনের বিপরীতে এই আয়রনের কাছে দেখো কোনো সংখ্যাই দেখো নাই, কিছু না থাকলে আমরা জানি 1 থাকে। আর ক্লোরিন যেহেতু আম নাই উচ্চারিত, তাহলে একটা অধাতু, অধাতুর ক্ষেত্রে মাইনাস হবে। চলে আসো আমরা এই পাশে একটু দেখি আয়রন। দেখো এখানেও কিন্তু আয়রন আছে, কিন্তু আয়রনের যোজনী আমরা জানি এরা পরিবর্তনশীল যোজ্যতা দেয়, এটা কোনো একদিন আমরা ক্লাসে দেখিয়ে দেব। তো এই যে আয়রন, দেখো এর বিপরীতে কত আছে, এর বিপরীতে দেখো 3 আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু এখানে 3+ লিখতে পারি, কারণ আমরা জানি, আবারও বলছি, ফেরাম একটা ধাতু। ক্লোরিনের বিপরীতে কি আছে, দেখো ক্লোরিনের বিপরীতে আবার দেখো কোনো সংখ্যা নাই, তাহলে এটা হবে -1। তাহলে বোঝা গেল এক পরমাণুর জারণ সংখ্যা অপর পরমাণুর সাথে থাকে। আমরা যখন বড় একটা যৌগ হবে, আমরা নরমালি মৌলগুলা ইলেকট্রন বিন্যাস করে জারণ সংখ্যা বা যোজনী বের করতে একটু সময় লেগে যায়, তখন আমরা খুব সহজেই কিন্তু এই টেকনিকে কাজে লাগাই আমরা কি করতে পারবো, ওই বিক্রিয়া থেকে বা একটা যৌগ থেকে ওই মৌলের জারণ সংখ্যা বের করতে পারবো। আমরা যদি উপরেরটাতে দেখাই, উপরের বিক্রিয়াটাতে আমরা একটু যদি দেখাই, এইভাবে ভেঙে দেখাই, একটা তো শিখালাম যে পুরো যৌগের চাইলে পারে। আবার যদি এখানে বলতো ফেরাস ক্লোরাইডের জারণ সংখ্যা কত, তাহলে কিন্তু 0ই আসতো, কারণ যৌগ উচ্চারিত হলেই তার জারণ সংখ্যা 0 হয়ে যাবে। তো আমরা যদি এটাকে আলাদা আলাদা করে দেখাই, তাহলে দেখো এই যে সালফেট, একটু আগে আমরা কিন্তু সালফেট আমরা কিন্তু জানি একটা যৌগমূলক,
তো এই যে সালফেটের জারণ সংখ্যা এটা কিন্তু একটা যৌগমূলক, আর যৌগমূলকের জারণ সংখ্যা ফিক্সড 2 আরো দেখো এখন আমি বুঝবো কি করে, দেখো সালফেটের বিপরীতে কত আছে 2, আমরা কিন্তু একটু আগে বলছি একজনের জারণ সংখ্যা অপরজনের কাছে গিয়ে থাকে, তাহলে সালফেটের বিপরীতে 2 আছে, আর সালফেট আম নাই তাই 2 মাইনাস চিহ্নটা চলে আসবে। চলে আসো হাইড্রোজেন এর বিপরীতে কত আছে, দেখো এখানে 4 ভেবো না, কারণ এই সাইডটা SO4 সালফেটের নিজস্ব 4, এখানে কিছু নাই, এখানে যদি কিছু থাকতো তাহলে একে ব্র্যাকেট দিয়ে লেখা হতো, ব্র্যাকেটে কিছু নাই মানে 1 আছে, তাহলে হাইড্রোজেন প্লাস 1। ঠিক এখানে আসো দেখো জিঙ্ক, দেখো জিঙ্কের বিপরীতে দেখো আবার আগেকার মতো দেখো, আচ্ছা আগে আমরা সালফেটটা দেখে আসি, সালফেটের একটু আগে আমরা কত শিখলাম 2 মানে সালফেট একটা যৌগমূলক, তার জারণ সংখ্যা সবসময় 2 এখন দেখো জিঙ্কের এই পাশে আবার কিছুই নাই, এখন ভাবতে হচ্ছে যে তাহলে তো 1 আছে, কিন্তু জারণ সংখ্যা কিন্তু আবার একটা ম্যাজিক, একটা মিলতে হয়, দেখো এখানে দেখো 2 এখানে 2 এর দেখো এই 2 দিয়ে যদি 1 করব 2 মানে উভয় মৌলের জারণ সংখ্যা আবার সেম সেম আসতে হবে। এখানে দেখো যদি 2 হয় তাহলে আমি যদি এখানে 1 লিখি, সাপোজ +1 লিখি, তাহলে কিন্তু এখানে +1 আর 2 মিললো না, কারণ এই জিঙ্কের নিচে কোনো সংখ্যাও নাই, তাহলে এখানে হবে হলো 2+, কারণ একই রকম জারণ সংখ্যা হলে কারো পাশেই কিছু বসে না, তখন কি তোমাকে বুঝতে হবে। আবার এখানেও দেখো একটু দেখো, এখানে যদি 2+ হয় তাহলে আবার দেখো 2 একে 2 মানে গড়ে দুইটা সমানই থাকবে, মানে যতটা প্লাস হবে ততটাই মাইনাস হবে, কারণ যতগুলো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অপর পরমাণু ততগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এইভাবে আমরা একটা বিক্রিয়া থেকে এই মানে সহজেই তাকিয়ে মানে দেখে দেখেই বলতে পারবো যে একটা মৌলের জারণ সংখ্যা কত হবে, যেটা আমাদের কিন্তু জারণ বিজারণ যুগপদ একটা বড় একটা সৃজনশীল আসে, সেটার ক্ষেত্রে আমাদের খুবই মানে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।